মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অনিশ্চয়তায় ৩.৫ লাখ বাংলাদেশি শ্রমিক। রিহায়ারিং এর মাধ্যমে ই কার্ডধারীদের দ্রুত বৈধ হবার পরামর্শ হাইকমিশনের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাপান ও দক্ষিণ কোরিয়ার। মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য ক্ষেত্রে দুদেশের সহযোগিতা জোরদারের প্রত্যাশা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলে নরেন্দ্র মোদী। কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশাবাদ নেতানিয়াহুর। এবং ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সমাবেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন মালয়েশিয়ার অবস্থান বাংলাদেশের প্রায় ৩.৫ লাখ শ্রমিক। নির্ধারিত সময়ে বৈধ হবার জন্য ই কার্ড নিবন্ধনে ব্যর্থ হওয়ায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন তারা। গত কয়েকদিনে মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আটক করা হয়েছে ১৫০০-এরও বেশি অভিবাসী। এদের ৭৫০ জনই বাংলাদেশি। এ অবস্থায় ই কার্ডধারীদের রিহায়ারিং এর মাধ্যমে দ্রুত বৈধ হবার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্মাণাধীন ভবন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় কাগজপত্রহীন অভিবাসীদের খোঁজে চলছে মালয়েশীয় পুলিশের তল্লাশি অভিযান। সোমবার দেশজুড়ে তৃতীয় দিনের অভিযানে কয়েকশো অবৈধ শ্রমিককে আটক করা হয়। এদের মধ্যে ২০০ বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাইকমিশনের তথ্য মতে মালয়েশিয়ায় ৬.৫ লাখ বাংলাদেশি শ্রমিক বসবাস করছেন। এদের মধ্যে প্রায় ২ লাখ বৈধভাবে অবস্থান করলেও অবৈধ রয়ে গেছেন প্রায় ৩.৫ লাখ শ্রমিক। হঠাৎ পুলিশি ধরপাকড়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। গ্রেফতার কাজে যাওয়া বাদ দিয়ে বন জঙ্গল সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছেন এসব অবৈধ অভিবাসী। ই কার্ড নিবন্ধন করতে না পারার জন্য মালিক পক্ষের অবহেলায় দায়ী করেন শ্রমিকরা। আবার অনেকের মুখে শোনা যায় জালিয়াতির শিকার হওয়ার অভিযোগ। এজেন্ট আমাদের কাছ থেকে ৪,০০০ রিঙ্গিত করে নিয়ে মাইজি করাইছে, কিন্তু ইমিগ্রেশন ফিঙ্গার করাচ্ছে না। ইমিগ্রেশনে আনার পরে সে আমাদেরকে বলছে যে ইমিগ্রেশন ফিঙ্গার এখন হবে না, ২ মাস পরে আসতে হবে। এইভাবে আমাদের কাছ থেকে আরো টাকা নিতে চাচ্ছে। যারা অবৈধ শ্রমিকরা আছে ওরা সবাই চাচ্ছে ই কার্ড করতে, কিন্তু করতে পারতেছে না শুধুমাত্র কোম্পানির মালিকের জন্য। কারণ কোম্পানির মালিক চাচ্ছে না ওরা ই কার্ড করুক। ই কার্ড করলে ওদের আধিপত্য ওরা কাটাতে পারবে না। বৈধতাকরণের সুযোগ দেয়নি, কারণ তারা জানে এই বৈধতাকরণ যদি হয়ে যায় তাহলে বাংলাদেশি শ্রমিকরা দেশে চলে যাবে বা বিভিন্ন জায়গায় অন্য কোনো শিল্প কারখানায় কাজ করবে। এ অবস্থায় যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিষয়ে কিছু না জানালেও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে রিহায়ারিং এর মাধ্যমে দ্রুত তাদেরকে বৈধ হবার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ই কার্ড যারা পাবেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে রিহায়ারিং কর্মসূচি বা মূল যে বৈধতার যে কর্মসূচি সেটিতে রেজিস্ট্রেশন হতে হবে। আমরা আহ্বান জানাই বাংলাদেশি যারা ভাইরা এখনো রিহায়ারিং কর্মসূচির রেজিস্ট্রেশন সম্পন্ন করেন নাই, তারা অবিলম্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এই কাজের দায়িত্বপ্রাপ্ত ৩টি কোম্পানিকেই বাংলাদেশে কর্মীদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছেন। এই ৩টি কোম্পানি হলো মাইজির পাশাপাশি বুক্তি মেঘা এবং ইমান। এদিকে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের অস্থায়ী কাজের অনুমতি, ই কার্ড নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে আবারও জানিয়ে দিয়েছে দেশটির সরকার। বারবার সুযোগ দেওয়ার পরও যেসব নিয়োগকর্তা শ্রমিকদের বৈধ করতে উদ্বুদ্ধ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার উৎক্ষেপণের পর মিসাইলটি জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানায় দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন। পিয়ংইয়ং এর বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক আচরণের অভিযোগ এনে আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাপান। আগের তুলনায় কিছুটা ব্যতিক্রমী ভঙ্গিতে মঙ্গলবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা আসে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে।
বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শনের পাশাপাশি শক্তিমত্তার প্রমাণস্বরূপ সামরিক কুচকাওয়াজও প্রদর্শন করা হয়। এর পরপরই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার কৌশলগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিরক্ষা দফতর সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পিয়ংইয়ং এর সামরিক শক্তি আরও বাড়াতে ভূমিকা রাখবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উপলক্ষে উত্তর কোরিয়ায় এমন উৎসাহ উদ্দীপনার মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে প্রতিবেশী বিভিন্ন দেশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে পিয়ংইয়ং এর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। যুক্তরাষ্ট্র এবং আমাদের প্রতিরক্ষা দপ্তর উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা সর্বদা পর্যবেক্ষণ করছে। তারা একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক সব পক্ষেরই উচিত পিয়ংইয়ং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়া। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের পূর্ব উপকূলে গিয়ে পড়ায় একে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাপান। উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ এনে এসব বন্ধে চীন ও রাশিয়াকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। বিশ্ব সম্প্রদায়ের হুঁশিয়ারি উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি চীন এবং রাশিয়ারও উচিত পিয়ংইয়ং এর উপর চাপ অব্যাহত রাখা। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে এ অঞ্চলে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে চীন। চলমান সংকট সমাধানে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘে চীনা রাষ্ট্রদূত। কোরীয় উপদ্বীপে এখন মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থার আরো অবনতি হলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। এ মুহূর্তে সব পক্ষের উচিত গঠনমূলক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া। রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরিয়া বিষয়ে টেলিফোনে আলাপ হলেও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বেইজিংকে কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটন। চীন এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে পিয়ংইয়ং এর উপর চাপ না বাড়ালে যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি ঘটবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শি জিনপিংকে ফোনে হুঁশিয়ার করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। জার্মানিতে অনুষ্ঠেয় G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আইএসের কাছ থেকে রাক্কা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের। মার্কিন জোটের বিমান হামলায় 11 বেসামরিক নাগরিক নিহত। বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে চুক্তি করতে মস্কোয় পৌঁছেছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। এবারে দুদেশের মধ্যে প্রায় $1000 কোটি চুক্তি হতে পারে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র দফতর। এদিকে আসন্ন G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রথমবারের মতো মুখোমুখি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে সিরিয়া সংকট সমাধান এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক চুক্তির লক্ষ্যে সোমবার মস্কোয় এসে পৌঁছান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফার্স্ট লেডি পেং লিওয়ান। 2013 সালে ক্ষমতা গ্রহণের পর এটাই তার ষষ্ঠ মস্কো সফর। বিমানবন্দরে প্রেসিডেন্ট জিনপিংকে গার্ড অফ অনার দেওয়ার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংকটের মুখেও মস্কো বেইজিং দায়িত্বশীল ভূমিকা রাখবে। পরে প্রেসিডেন্ট ভবনে পুতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এবারের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, শিক্ষাসহ কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে $1000 কোটি চুক্তি হতে পারে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র দফতর। সই হবে আরও কয়েকটি সমঝোতা স্মারক। চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো দুই দেশের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। মস্কোয় 2 দিন অবস্থানের পর G20 সম্মেলনে যোগ দিতে জার্মানির হামবুর্গে যাবেন প্রেসিডেন্ট জিনপিং। G20 সম্মেলনের প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সিরিয়া সংকট সমাধান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, রুশ মার্কিন সেনাদের সংঘাত এড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বৈঠক হতে পারে বলে জানিয়েছে মস্কো। বিশ্বের প্রভাবশালী এই দুই নেতার বৈঠক থেকে ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্প চাপের মুখে থাকায় তিনি পুতিনের সঙ্গে প্রস্তুতিহীন আলোচনা এড়িয়ে যাবেন বলে জানায় গণমাধ্যম। এবারের G20 সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য ও সন্ত্রাসবাদ নির্মূলের পাশাপাশি গুরুত্ব পাবে জলবায়ু ইস্যুটিও। এক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে নমনীয় ভূমিকা রাখার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে এতে যেন সম্মেলন স্থবির হয়ে না পড়ে। আমি আশা করি সবাই নমনীয় হলে একটি গ্রহণযোগ্য অবস্থানে আসা সম্ভব। এদিকে শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী G20 সম্মেলনের বিরুদ্ধে হামবুর্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে পরিবেশবাদী, শ্রমিক এবং মানবাধিকার কর্মীরা। জলবায়ু পরিবর্তন, কয়লাভিত্তিক প্রকল্প বন্ধ এবং বৈশ্বিক সংঘাত নিরসনে বিশ্ব নেতাদের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে এই সম্মেলন বাতিলের দাবি জানায় তারা। পরে পুলিশ একটি বিক্ষোভ সমাবেশ থেকে বেশ কয়েকজনকে আটক করে। এ অবস্থায় শহর জুড়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 21,000 পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে আরো 4,000 নিরাপত্তা কর্মী মোতায়েনের কথা জানিয়েছে হামবুর্গ কর্তৃপক্ষ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। লিয়াওনিং এর নেতৃত্বে সোমবার একটি নৌবহর দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে। বিরোধপূর্ণ এই অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই মহড়া চালায় বেজিং। গত 25শে জুন চীনের বিমানবাহী রণতরীটি কিংদাও থেকে যাত্রা শুরু করে। মহড়ায় অংশ নিয়েছে জিনান ও ইনচুয়ান নামে দুটি ডেস্ট্রয়ার, ইয়ানতাই নামে একটি ফ্রিগেট, স্কোয়াড্রন J-15 যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টার। সাগরের প্রতিকূল পরিবেশে প্রতিরক্ষা জোরদার, সেই সঙ্গে নৌবাহিনী ও পাইলটদের দক্ষতা বাড়ানো এই মহড়ার উদ্দেশ্য বলে জানায় বেইজিং। রোববার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ ট্রিটন দ্বীপের 12 নটিক্যাল মাইলের মধ্যে মার্কিন রণতরী পৌঁছানোর ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে যুদ্ধজাহাজটি অন্যত্র সরিয়ে দিতে সামরিক জাহাজ এবং যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছিল বেইজিং। তবে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার বলেন, মিত্রদের নিরাপত্তা রক্ষায় এটি তাদের নিয়মিত কার্যক্রম, যা অব্যাহত থাকবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আজ ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর 3 দিনের এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে উল্লেখ করে একে সাধুবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। অন্যদিকে পর্যবেক্ষকরা মোদীর এই সফরকে ভারতের পররাষ্ট্রনীতির বদল হিসেবে দেখছেন। দুই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন ইস্যুতে বৈঠক করা ছাড়াও সামরিক ও সাইবার নিরাপত্তা বিষয়ে কয়েকটি চুক্তি করবেন বলে জানা গেছে। এসব চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক 25 বছরের হলেও ভারত শুরু থেকেই ফিলিস্তিন মুসলিমদের সংহতি জানানোয় কোনো দেশকেই দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে দেখা যায়নি। ভারত ও ইসরায়েল একত্রে সন্ত্রাস মোকাবিলা, প্রতিরক্ষা, কৃষি, পানি ও বিদ্যুৎ খাতে কাজ করে আসছে। এবারের সফরে মোদী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন না বলে জানায় পর্যবেক্ষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ট্রাম্পের অভিবাসন নীতি, বাইরের দেশগুলোর সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক এবং 2016 সালের নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানবাধিকার কর্মীরা এই বিক্ষোভের আয়োজন করে। এ সময় তারা কংগ্রেসের কাছে প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়া শুরুর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র জুড়ে 46টি নগরীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় বিক্ষোভ হয় লস অ্যাঞ্জেলেসে, সেখানে প্রায় 10,000 মানুষ অংশ নেয়। উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক সংকট সমাধানে বিরোধপূর্ণ পক্ষগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে ইউরোপের শীর্ষ নেতারা। এক্ষেত্রে শান্তিপূর্ণ আলোচনার কোনো বিকল্প নেই বলে জানায় ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে কথা বলেছেন সৌদি বাদশাহ সালমানের সঙ্গে। বিরোধপূর্ণ পক্ষগুলো সংকট সমাধানে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে উপসাগরীয় রাষ্ট্রগুলোর ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা করেন মে। সংকট সমাধানে যে কোনো ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে জার্মানি। As the crisis shows no sign of being settled soon, fears are on the rise of further escalation. আইএসের কাছ থেকে সিরিয়ার রাক্কা শহর পুনরুদ্ধারে সেখানকার ঐতিহাসিক রাফিফা প্রাচীর অতিক্রম করেছে মার্কিন সমর্থিত বিদ্রোহীরা। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় প্রাচীরের দুদিক থেকে আইএসের বিরুদ্ধে অভিযান চালায় তারা। সিরিয়ার কোনো রাসায়নিক অস্ত্র নেই বলে আবারও দাবি করেছে দামেস্ক।
বিষয়টি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW এর তদন্তে প্রমাণিত বলেও জানানো হয়। এদিকে রাসায়নিক হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় আবারও হামলা চালায় তবে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন সিরীয় উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। সোমবার বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সিরীয় বাহিনীর দফায় দফায় বিমান হামলায় কেঁপে ওঠে রাজধানী দামেস্ক ও এর উপকণ্ঠ। অনলাইনে প্রকাশিত এরবিন ও জোবার এলাকার কয়েকটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এছাড়াও অপর একটি ছবিতে দামেস্কের উপর দিয়ে একটি যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যায়। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পর্যবেক্ষণ সংস্থাগুলো। এ অবস্থার মধ্যেই রাক্কায় আইএস বিরোধী অভিযান আরো জোরদার করেছে মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF। সোমবার শহরের কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক রাফিকা প্রাচীরের দুদিক থেকে আইএস জঙ্গিদের উপর আক্রমণ চালায় তারা। দুপক্ষের রক্তক্ষয়ী লড়াই শেষে প্রাচীন ওই সীমানা প্রাচীর অতিক্রম করতে সক্ষম হয় SDF সদস্যরা। এছাড়াও রাক্কার পূর্বাঞ্চলেও এদিন আইএস এর সঙ্গে তীব্র লড়াই শেষে সেখানকার বেশ কিছু এলাকা পুনর্দখল করে তারা। আইএস সদস্যরা আসলে পুরোপুরি শহর ছেড়ে চলে যাচ্ছে না, তারা আসলে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, আত্মগোপনে থেকে নতুন করে হামলার পরিকল্পনা করছে। আর তাই আমরাও আপাতত অগ্রসর হচ্ছি না, আমরা নির্দেশনার অপেক্ষায় আছি, নির্দেশনা পেলেই আমরা সামনের দিকে অগ্রসর হব। সিরিয়ায় কোনো রাসায়নিক অস্ত্র নেই বলেও আবারও দাবি করেছে দামেস্ক। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW এর তদন্তে প্রমাণ হয়েছে সিরিয়ায় কোনো রাসায়নিক অস্ত্র নেই। সিরীয় সরকার কখনোই কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অতীতে রাসায়নিক হামলা চালায়নি বলেও উল্লেখ করেন তিনি। সিরীয় বাহিনী যখনই সন্ত্রাস বিরোধী কোনো অভিযানে সফলতা অর্জন করে, যখনই আমরা নতুন করে কোনো অঞ্চল শত্রুমুক্ত করতে সক্ষম হই, তখন আমাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ আনে পশ্চিমারা। কোনো একটি অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা বা শান্তি চুক্তির খবর এলেই তারা অখুশিমূলক মন্তব্য করে, আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়াও রাসায়নিক হামলার কথা বলে ভবিষ্যতে যদি মার্কিন বাহিনী আবারও সিরিয়ায় কোনো ধরনের হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সিরীয় সরকারের সাম্প্রতিক রাসায়নিক হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। গত শনিবার পূর্বাঞ্চলীয় ঘৌটা প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে সিরীয় সরকার ক্লোরিন গ্যাসের হামলা চালায় বলে দাবি FS এর। ওই হামলায় অন্তত 30 বিদ্রোহী আহত হয় বলেও দাবি করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ধ্বংস হয়েছে বেশ কিছু স্থাপনা। এদিকে রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠেয় আস্তানা শান্তি আলোচনার পরবর্তী পর্যায়কে সামনে রেখে সিরিয়ার দক্ষিণাঞ্চলে অস্ত্রবিরতি ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, শান্তি আলোচনার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ও জাতীয় স্বার্থে দেরা, কুনেত্রা এবং সুইদা প্রদেশে 6 জুলাই মধ্যরাত পর্যন্ত অস্ত্রবিরতি চলবে। ইরাকে আইএস এর রাজধানী খ্যাত মসুলে খিলাফতের পতন ঘোষণা করা হলেও থেমে নেই সংঘর্ষ। সোমবারও পশ্চিম মসুলের ওল্ড সিটির বিভিন্ন প্রান্তে দুপক্ষের রক্তক্ষয়ী লড়াই হয়। এ সময় মার্কিন জোটের বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনী আর্টিলারি হামলা চালালে জবাবে আইএস সদস্যরাও পাল্টা হামলা চালায়। এছাড়াও জঙ্গিরা ইরাকি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় বলেও জানায় গণমাধ্যম। এর আগে এক বিবৃতিতে আইএস এর কাছ থেকে বাব আল সারে এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করে ইরাকি সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যেই পুরো মসুল পুনরুদ্ধার করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় ওই বিবৃতিতে। এদিকে মসুলে আইএস সদস্যরা কোণঠাসা হয়ে পড়ায় বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে সাধারণ ইরাকিরা। আফ্রিকার দেশ নাইজারের সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় 9 জন নিহত হয়েছে। এ সময় আরো 40 জনকে অপহরণ করা হয়। নাইজারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিফার কাছে কাবলিওয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলাকারী উটের পিঠে করে গ্রামে প্রবেশ করে এবং বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। গ্রামের মেয়র জানান, হামলাকারীরা এক বৃদ্ধ ও 8 তরুণকে গুলি করে হত্যা করে।
হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামটিতে এই হামলার ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি তারা। They then burst open the cells and set many suspected Islamist militants free. The Mandara Mountains. আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 33, সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখেরও বেশি বাসিন্দাকে। ফ্রান্সের পার্লামেন্ট সদস্যের সংখ্যা 1/3 কমানোর প্রস্তাব দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার ঐতিহাসিক ভার্সাইলিস প্রাসাদে দেয়া ভাষণে এই পরিকল্পনার কথা জানান তিনি বলেন, পার্লামেন্ট সদস্য সংখ্যা কমিয়ে আনা হলে সরকার ব্যবস্থা আরো কার্যকরী হবে এবং ফ্রান্স এক বৈপ্লবিক পথে অগ্রসর হবে। এই প্রস্তাব পাশ হলে দেশটির জাতীয় পরিষদের সদস্য সংখ্যা 577 থেকে কমে 385 জনে এবং সিনেটের সদস্য সংখ্যা 348 থেকে কমে 232 জনে দাঁড়াবে। তবে 1 বছরের মধ্যে পার্লামেন্টে এই প্রস্তাব পাশ না হলে গণভোট আয়োজনের সিদ্ধান্তের কথা জানান ম্যাক্রো। এছাড়াও 90 মিনিটের ওই ভাষণে ফ্রান্সের মর্যাদা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। De choisir entre l'ambition et l'esprit de justice. S'agit-il de réduire nos dépenses publiques? চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে সিকিম সীমান্তে আরও সেনা পাঠিয়েছে ভারত। দুই দেশের চলমান সংকট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। ভারত ও চীনের মধ্যে 3500 কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের সিকিম রাজ্যের পার্বত্য এলাকার একটি বড় অংশ সবচেয়ে বেশি বিরোধপূর্ণ। চীন ও ভারতীয় সেনারা প্রায় মাসব্যাপী ওই এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত দুপক্ষের সেনারা আক্রমণাত্মক অবস্থানে না গেলেও 1962 সালের পর দুই দেশের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ অচল অবস্থা। এদিকে চীনের অভিযোগ, ভারত 1890 সালের সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে। যুক্তরাজ্য ও চীনের মধ্যে সম্পাদিত ওই চুক্তি ভারতের আগের সব সরকার মেনেই চলত। চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 33 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরো 15 জন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে হুনান, হুবেই ও সিচুয়ান সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এতে গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এরই মধ্যে 3 লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ভারতের পূর্বাঞ্চলে অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুজরাট, আহমেদাবাদ, আসাম সহ আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্য। অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। ঘরবাড়িতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছে সেখানকার বাসিন্দারা। তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধস হলেও কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বৃষ্টি ও ভূমিধসের ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে প্রায় 140 একর জমি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশজুড়ে সতর্কতা জারির পাশাপাশি আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দমকল কর্মীরা দিনরাত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোনো লাভ না হওয়ায় জনমনে আতঙ্ক কাটছে না। দাবানল ছড়াতে থাকলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। একটি খরা বিধ্বস্ত পর্বত থেকে দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার রাতে তুরুস শহরের জনবহুল আব্বাস স্কোয়ারে এই হামলা চালানো হয়। বন্দুকধারী একটি মোটরবাইকে করে এসে প্রকাশ্য এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ বন্দুকধারীকে খুঁজতে অভিযান চালাচ্ছে। এ ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদার করা হয় শহরটিতে। একে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে পুলিশ।
পাকিস্তানে তেলবাহী লরিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে। এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গেল সপ্তাহে পাঞ্জাব প্রদেশের পূর্ব আহমেদপুরের কাছে তেলবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরিত ট্যাঙ্কারটি করাচি থেকে 25,000 লিটার তেল নিয়ে লাহোর যাওয়ার পথে চাকা ফেটে রাস্তার পাশে উল্টে পড়ে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহের জন্য ট্যাঙ্কারটির সামনে ভিড় জমায়। এক পথচারীর সিগারেটের আগুন থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। মেক্সিকোয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অপরাধী চক্রের 17 সদস্যকে পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। পুলিশের পক্ষ থেকে একে বন্দুকযুদ্ধ বলা হলেও স্বজনদের দাবি, পুলিশ অভিযানের নামে ওই 17 ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। নিহতদের কাউকে গ্রেফতার করা হয়নি উল্লেখ করে নিহতদের স্বজনরা বলেন, যদি সত্যিকার অর্থেই বন্দুকযুদ্ধ হতো তবে সবাই নিহত হতো না, অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হতো। অভিযানে 17 জনে নিহত হয়, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে বন্দুকযুদ্ধের সত্যতা নিয়ে। এছাড়াও পুলিশ ক্রমাগতভাবে সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার বা বিচারের আওতায় না এনে সরাসরি গুলি করে হত্যা করছে, যা মানবাধিকার লঙ্ঘন বলেও অভিযোগ করেন নিহতের স্বজনরা। ব্রিটেনের বাংলাদেশে অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলসওয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক কিশোরী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও একজনকে। সোমবার সেন্ট পল সেকেন্ডারি স্কুলের সামনে একটি আবাসিক ভবনের 4 তলায় আগুন ধরে যায়। আগুন ছড়াতে থাকলে সেখানে অবস্থানরত 17 বছর বয়সী কিশোরী আতঙ্কিত হয়ে 4 তলা থেকে লাফ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে একের পর এক অগ্নিকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জার্মানিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 18 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 30 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বাভারিয়া প্রদেশে দুর্ঘটনা ঘটে। বাসটিতে 48 জন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের বস্টনে একটি ট্যাক্সি পথচারীদের উপর উঠে যাওয়ায় 10 জন আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র জানান, সোমবার লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ট্যাক্সি পুলে এ দুর্ঘটনা ঘটে। পথচারীদের মারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা খায় ট্যাক্সিটি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ট্যাক্সি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়। এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। একটি ফিশিং ট্রিপে সেসনা 421 বিমানটি শিকাগো থেকে কানাডা যাওয়ার পথে হারমনি শহরের কাছে বিধ্বস্ত হলে নিহত হয় পাইলট সহ 6 আরোহীর সবাই। বিমানটি বিধ্বস্তের আগে পাইলট বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থাকে বার্তা প্রেরণ করলেও পরে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। এরপরই ওই এলাকা থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কেনিয়ায় চীনের অর্থায়নে প্রায় $1.20 লাখ খরচে নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা সেতুর কাজ পরিদর্শন করে আসার মাত্র 2 সপ্তাহ পরই এটি ধসে পড়ল। সেতু ধসে পড়ায় এরই মধ্যে বিষয়টি নিয়ে কেনিয়ায় নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে চীনা নির্মাণ প্রতিষ্ঠানকে দায়ী করা হলেও সেতুটি ধসে পড়ার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা কেনিয়ার পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সিগিরি নামে ওই সেতুটি নির্মাণ করা হচ্ছিল। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল মজার প্রতিযোগিতা বৌদৌড়। এবারের প্রতিযোগিতায় জাপান, রাশিয়া, আমেরিকাকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন স্বাগতিক ফিনল্যান্ডের মিয়েটিনেন ও হাপানেন জুটি। এ নিয়ে 6ঠবারের মতো চ্যাম্পিয়ন হল এই জুটি। চলুন দর্শক, দেখে আসি মজার প্রতিযোগিতাটি। পূর্ব ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি শহর থেকে প্রায় 500 কিলোমিটার উত্তরে অবস্থিত সঙ্কাইয়ার্বি।
সেখানেই 1992 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বউ দৌড় প্রতিযোগিতা। মূলত স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াতে হয় বলেই মজায় এই প্রতিযোগিতাটির নামকরণ হয়েছে বউ দৌড়। 1997 সালে যার রূপ নেয় বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মজার প্রতিযোগিতা হিসেবে। সে বছর ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয় ফিনল্যান্ডের ক্রিস্টেনসেন ও জুসিলা জুটির চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। এবছর আবারও মজার এই প্রতিযোগিতার আসর বসেছে ফিনল্যান্ডে, যেখানে স্বাগতিক ফিনল্যান্ড ছাড়াও জাপান, আমেরিকা, রাশিয়ার মতো দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাঁধে নিজের স্ত্রীকে নিয়ে পাড়ি দিতে হয়েছে প্রায় 250 মিটার দীর্ঘ পথ, যেখানে প্রতিযোগীদের 1 মিটার গভীর সমান পানি ছাড়াও পার করতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ফিনল্যান্ডের তাইস্তো মিয়েটিনেন এবং ক্রিস্টিনা হাপানেন। আমি সবাইকে অনুরোধ করব তারা যেন এই প্রতিযোগিতায় অংশ নেয়, কারণ এটা একটা মজার প্রতিযোগিতা, যদিও অনেক কষ্টকর। স্বামী স্ত্রীদের জন্য দারুণ একটি খেলা। আমরা তো পরের বছরও অংশ নেব আশা করি। প্রতিযোগিতায় সেরা বিনোদন, পোশাক এবং শক্তিশালী জুটিদেরও পুরস্কৃত করা হয়। ফারজানা মুমু, সময় সংবাদ। মার্ভেল কমিক্সের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বা সুপারহিরো কোনটি? উত্তরে সম্ভবত যে নামটি সবচেয়ে বেশি শোনা যাবে সেটি স্পাইডারম্যান। মার্ভেল কমিক্সের জনপ্রিয় এই চরিত্রটি নিয়ে এ পর্যন্ত একাধিকবার চলচ্চিত্র নির্মাণ করা হলেও থেমে নেই এর রিমেক। আর এতে সবশেষ সংযোজন আরও একটি স্পাইডারম্যান রিমেক, যার নাম স্পাইডারম্যান হোমকামিং। টিজার, ট্রেলার সহ দুটি ট্রেলার মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির আরও একটি নতুন ট্রেলার। ধারণা করা হচ্ছে আগের সবগুলো ছবিকে ছাড়িয়ে যাবে স্পাইডারম্যানের এবারের ছবিটি। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে স্পাইডারম্যান হোমকামিং। অ্যাভেঞ্জারদের সঙ্গে পরিচিত হওয়ার পর বাড়ি ফিরে আসে পিটার। নিজের নতুন সুপারহিরো পরিচয় নিয়ে দোটানায় থাকা পিটার তার নতুন গুরু টনি স্টার্কের নজরদারিতে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই পৃথিবীকে ধ্বংস করতে মাথাচাড়া দিয়ে ওঠে ভয়ঙ্কর ভালচার। কাছের মানুষগুলোকে কঠিন এক বাস্তবতার হাত থেকে যাতে আয়রন ম্যান টনি স্টার্কের সঙ্গে পৃথিবী রক্ষার লড়াইয়ে নামে স্পাইডারম্যান। আর ঠিক এমনই সাসপেন্স আর অ্যাকশনে ভরপুর কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে স্পাইডারম্যান হোমকামিং ছবিটি। এবারে ছবিটিতে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ছবিতে স্পাইডারম্যান ভূমিকায় নাম লেখানো টম হল্যান্ড। এছাড়াও টনি স্টার্ক চরিত্রে বরাবরের মতো দেখা যাবে আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রকে। ছবিটিতে চমক হিসেবে আরও দেখা যাবে ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান্সকেও। এছাড়াও স্পাইডারম্যান হোমকামিং ছবিটিতে অভিনয় করেছেন মাইকেল কিটন, মার্টিন স্টার সহ আরও অনেকে। স্পাইডারম্যান সিরিজের তৃতীয় এই রিমেকটি পরিচালনা করেছেন জন ওয়ার্ড। নির্মাণের দিক দিয়ে এবারের ছবিটি আগের সবগুলো রিমেককে পেছনে ফেলবে বলেই বিশ্বাস স্পাইডারম্যান ভক্ত সহ চলচ্চিত্র বোদ্ধাদের। মার্ভেল স্টুডিওস এবং কলাম্বিয়া পিকচার্সের যৌথ প্রযোজনায় এবং সনি পিকচার্সের পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য স্পাইডারম্যান হোমকামিং ছবি দেওয়া হবে আগামী 7 জুলাই। কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অনিশ্চয়তায় 3.5 লাখ বাংলাদেশি শ্রমিক। রিহায়ারিং এর মাধ্যমে ই কার্ডধারীদের দ্রুত বৈধ হবার পরামর্শ হাই কমিশনের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাপান ও দক্ষিণ কোরিয়ার। মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য ক্ষেত্রে দুদেশের সহযোগিতা জোরদারের প্রত্যাশা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলে নরেন্দ্র মোদী। কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশাবাদ নেতানিয়াহু। এবং ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সমাবেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।